যিনি আমাকে এই ইন্ডাস্ট্রিতে হাত ধরে এনেছেন তিনি হচ্ছেন নচিদা। প্রথম কথা, সেরকম স্ট্রাগল আমাকে নচিদা করতেই দেননি। আমি কম্পোজ করতে পারি না বা লিখতেও পারি না। নেগেটিভিটিটাকে আমি একদম পছন্দ করি না। যেটা হয়নি হয়নি, বাদ দাও। যেটা হচ্ছে সেটাতে ফোকাস করো। হায় ভগবান, কি ছিল, এখন সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, টেক লাইফ অ্যাজ ইট কামস টু ইউ। অনেকে বলে তুমি বম্বে গেলে না কেন, বম্বে গেলে না কেন। তাহলে বাংলা গানটার কি হবে? নকল চুল, নকল ফুল, নকল চোখের পাতা, নকল নখ, কোনো কিছু নকল আমার পছন্দ না। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। বর্ষার মরশুম, বৃষ্টি ভেজা শহর, আর এই সময় আমি ডেফিনেটলি শিওর যে আপনার আমার সকলেরই, মানে যারা গান ভালোবাসি তাদের প্লেলিস্টে এই গানটা অবশ্যই রয়েছে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। গান যখন শুনি তখন নামটা অবশ্যই জানি, সেই শুভমিতা ব্যানার্জি আজকে দ্য ওয়ালের মুখোমুখি। এই মরশুমে তিনি কেমন আছেন তার সঙ্গে একটু আড্ডা দিতে দ্য ওয়াল পৌঁছে গেছে শুভমিতাদির বাড়িতে। দিদি কেমন আছেন? খুব ভালো। দ্য ওয়ালে বর্ষাকালে আমি ভালোই থাকি, বৃষ্টি আমার খুব প্রিয় ঋতু, সুতরাং ভালোই থাকি। দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি, আপনি বললেন যে বর্ষা ভীষণ আপনার প্রিয়, আর যে গান আপনাকে সবার কাছে প্রিয় করে তুলেছে, আপনি মনে করেন সেই গানটাই আপনাকে সবার কাছে পৌঁছে দিল? প্রথম সবার কাছে পৌঁছে দিয়েছে সাঁঝবেলার গান। ঠিক। হ্যাঁ, নচিদার কম্পোজিশন, আমার প্রথম দ্বিতীয় অ্যালবামের গান। তারপরে বিভিন্ন গান ডেফিনেটলি, তারপর বৃষ্টি পায় পায়। আমি বলবো বৃষ্টি পায় পায় আমাদের কাছে, আমি সবসময় আমাদের কথাটা ব্যবহার করি, কারণ এই গান আমার একার নয়। যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, এরকম যদি সুর না হতো, এরকম যদি লেখা না হতো, তাহলে বোধহয় গেয়েও খুব একটা লাভ হতো না। তো ওদের প্রচেষ্টা, আমার গাওয়া, সব মিলিয়ে, প্লাস শ্রোতাদের ভালোবাসা, ডেফিনেটলি 20 বছর ধরে একই রকম ভাবে, যেভাবে সাঁঝবেলা ভালোবেসেছেন, যেভাবে কৃষ্ণচূড়া ভালোবেসেছেন, বাতাস ভালোবেসেছেন, মনের হদিশ বলমন সুখ ভালোবেসেছেন, বৃষ্টি পায় পায়টা সেভাবেই ভালোবেসেছেন। এবং এইটা একটা অন্যরকম ভালোবাসার কারণ বোধহয় আমি অনেকের কাছে বলতে শুনেছি যে বহুদিন পরে একটা একতালের উপরে একটা তবলার গান, মানে প্রপার তবলা গান, এটা বৃষ্টি পায় পায়, সেজন্য এটা একটুখানি অন্যরকম লেগেছে মানুষের কাছে শুনতে, আরো অনেক ভালোবাসা পেয়েছে। সেই দিক থেকে এই গানটা একটু অন্যরকম। ঠিক, আমরা তো সবসময় সেটা স্বীকার করতে বাধ্য যে আপনার যে অন্যান্য গানগুলো রয়েছে সেগুলোও তো মানুষকে ভীষণ ছুঁয়েছে, ভীষণ জনপ্রিয়। একদমই তাই, সবগুলো নিয়েই আপনি। তবে ওই যে শুভমিতা বললেই ওই গানটা সবার আগে যেন কানেক্ট করে অনেকের মনে। এক একজনের এক এক রকম, আমার কাছে তো সবসময় মনে হয় ওই গানটা মানেই আপনার মুখটা ভেসে ওঠে। ঠিক। দিদি, যে কথাটা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে আপনার যে শুরুর দিকটা, একদম যখন আপনি শুরু করছেন সেই সময় কারা আপনাকে সব থেকে সাহায্য করেছে, নাকি সবটাই আপনি একা একা? না, একেবারেই না, একা একা কিছুই করিনি। প্রথম আমার বাবা, যিনি গান শিখিয়ে আমাকে বড় করেছেন 18 বছর বয়স পর্যন্ত। তারপরে সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমার গুরু পণ্ডিত উল্লাস কাশালকার, ওনার কাছে, বাবার পরে উনি আমার গুরু এখনো। তারপরে পূর্ণিমাদির কাছে কিছুদিন লাইট ক্লাসিক্যাল শিখেছি, ঠুমরি দাঁতরা, অনিরুদ্ধ দার কাছে কিছুদিন শিখেছি। তবে এখনো পর্যন্ত আমি উল্লাসজির কাছেই আছি, গুরুজির কাছে। তো তাঁরা তো একটা আমার শিক্ষাগত দিকটাকে খুব স্ট্রং করেছেন, করে চলেছেন। আর এই যে পপুলার মিউজিক, বাংলা গানের দিকটা, তো সেদিকটার জন্য আমি সবসময় বলবো যে একেবারে প্রথম
যিনি আমাকে এই ইন্ডাস্ট্রিতে হাত ধরে এনেছেন তিনি হচ্ছেন নচিদা। ঠিক। এবং সাজবেলার গান আমি অবশ্যই বলবো আমার এফএম এর ভূমিকার কথা। প্রচুর বেজেছে, হুম। মানুষজনের কাছে পৌঁছে দিয়েছে। বিভিন্ন মাধ্যমে বেজেছে তারপরে। এবং এইটা শোনার পরে ডেফিনিটলি এই কম্পোজিশনটা এত ভালো, আ এত আম একটা ফ্রেশ কম্পোজিশন বাংলা গানে এলো, নতুন বাংলা গান। এবং তখন আমিও নতুন, একটা নতুন গলা। এবং তারপরেতে ওই যেরকম হয় আরকি, তারপরে আস্তে, আস্তে পরিচিত, আ এই গানের থ্রু দিয়ে পরিচিত হতে শুরু করলাম। লোপাদি, শ্রীকান্ত দা, জয়। পরবর্তীকালে আমার যা যাত্রা, আ নচিদা তো সবসময় আমার সঙ্গে ছিলেন, এখনো হুম, আছেন। হুম। সঙ্গে, সঙ্গে ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবুদা, বিশ্বরূপ দা, উদয়, কাদের না, গৌতম ঘোষাল, আ সকলকে নিয়েই আমার মানে যাত্রা। তারা জার্নি। সবাই আমাকে ঘিরে থেকেছেন। সকলে প্রচুর ভালো, ভালো গান আমাকে উপহার দিয়েছেন। আ তা না হলে বোধহয় পথটা এতটা সোজা হতো না। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমি কম্পোজ করতে পারি না বা লিখতেও পারি না। সুতরাং যারা আমার জন্য করেছেন তাদের ভূমিকা একেবারে অনস্বীকার্য আমার জীবনে। তারা সত্যি ছাড়া তাই। আ এটা হতো না আরকি। ঠিক। মানে জীবনের শেষ দিন পর্যন্ত তাদের প্রতি যে আপনার কৃতজ্ঞতা সেইটা থাকবে। ডেফিনিটলি সেটা না রাখলে খুব অন্যায় হবে। হুম, ঠিক। মানে সেটা ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই সেইগুলো ছাড়া। এখনো যখন যদি নতুন গান করছি বা হুম। কিছু, কখনো যদি করি, সেটাও তো কেউ না কেউ আমাকে লিখে দেন এবং সুর করে দেন। যেমন আ বৃষ্টি পায়ে পায়ের ২০ বছর হলো। সেই উপলক্ষে একটা নতুন গান আমরা করেছিলাম। সেটা ঠিক বৃষ্টি পায়ে পায়ে টিম। আচ্ছা। অর্ণাদি লিখেছিলেন, জয় সুর করেছেন। গানটির নাম আলোর ঠিকানা। সেটা আমার YouTube চ্যানেল থেকে বেরিয়েছিল, আলোর ঠিকানা। হুম, তো সেটাও তো ওরাই করে দিয়েছেন। হুম? হুম। তো সুতরাং আমার জীবনে সবসময় কম্পোজার, লিরিসিস্ট দের একটা বিরাট ভূমিকা। ঠিক। আপনি বললেন যে আ ওনারা না থাকলে তাহলে আপনার যাত্রাপথটা এতটা সহজ হতো না। মনে এমনিতেও তো হয় না। যাত্রাপথটা খুব একটা সহজ নয় দিদি, তাই কারোর না? ক্ষেত্রেই নয়। ঠিক। হ্যাঁ? আমি খুব একটা ওইভাবে বলতে চাই না যে ১ম কথা সেরকম স্ট্রাগল আমাকে নচিদা করতেই দেননি। আচ্ছা। একটা ইন্ডাস্ট্রিতে আসতে গেলে যেই স্ট্রাগল, দৌড়ে, দৌড়ে ঘুরে একটু গানটা শুনবেন ও এ একটা শিল্পীকে প্রতিষ্ঠিত হয়ে গেলে যতদিনের অধ্যবসায় তো ডেফিনিটলি ঠিক, লাগে, ঠিক। এখনো চলছে। বা অনেকে অনেক স্ট্রাগল করতে হয়। একটা গান হিট হতে তবে চাকা ঘুরবে, তবে লোকের কাছে পৌঁছবে। সেইটা আম যেহেতু নচিদা ছিলেন এবং 'সা থেকে সা' সেই একটা রিয়েলিটি শো যেখানে আমি চ্যাম্পিয়ন হলাম। তাল অডিওর ভূমিকা। কারণ ১ম দুটো অ্যালবাম তাল অডিও থেকে বেরিয়েছিল। ঠিক। এবং যিনি চ্যাম্পিয়ন হবেন একটা শর্ত ছিল, তাল অডিও তার একটা অ্যালবাম বের অ্যালবাম করবে। বের হুম? করবেন। তো আমার গান ওই রিয়েলিটি শোতে অ্যাঙ্কার ছিলেন নচিদা। আমার গান শুনতে, শুনতে তখনই উনার মনে হয়েছিল যে এই মেয়েটা যদি চ্যাম্পিয়ন হয়, এগুলো আমি পরবর্তীতে শুনেছি। তাহলে এই মেয়েটার জন্য আমি গান করব। তো ওই যে নচিদা গান তৈরি করা শুরু করলেন আমার জন্য। ১ম অ্যালবাম অতটা সফল হলো না, 'আবিষ্কার' হুম। ১ম অ্যালবামের নাম ছিল। আমি আর মৌ সুলতানা বলে একজন গেয়েছিলাম, দুজনে। তারপরেও নচিদার কেমন একটা জেদ হয়েছিল যে তোকে ইন্ডাস্ট্রিতে আসতেই হবে। আ আবার একটা অ্যালবাম করব। তো এইটা না থাকলে মানে এগুলো সবই আমার, এটা আমি এটা যদি কেউ স্টারে হুম, বিশ্বাস করে, হুম। কেউ যদি নিয়তিতে বিশ্বাস করে তো আমি তাই করি। তো নাই করতে পারতেন। তখন নচিকেতার মতন একটা ব্যক্তিত্ব একটা অ্যালবাম করেছেন। শর্ত ছিল যে তাল অডিও বের করবে, করে দিয়েছি। হুম। তারপরে সেই অ্যালবামটা ন্যাচারালি সাকসেসফুল হয়নি। কেউ চেনে না আমাদের অ্যালবাম, কে তারপরে নেবে? উনি দায় ঝেড়ে ফেলতেই পারতেন। ডেফিনিটলি। ঠিক। কিন্তু সেটা উনি করেননি। হুম? হুম। তারপরে সাঁঝবেলার গানের পরে তখন আবার উনি বললেন, যেটা আমি সবসময় বলি যে এরকম একটা মানুষ ছিলেন আমার সঙ্গে, যে আ বললেন যে, "আমি এখন খবর পাচ্ছি যে অনেকে তোকে নিয়ে কাজ করতে চাইছে। তুই আচ্ছা। এখন ওদের হয়ে কাজ কর। বেশিদিন আমার কাছে আটকে থাকিস না। তাহলে কি হবে, যদি কখনো আমি ভালো কিছু কম্পোজ না করতে পারি, তখন যদি তুই ওদের কাছে বলিস গান চাইতে যাস, তুই তো নিজে কম্পোজ করতে পারিস না। তখন যদি গান চাইতে যাস, তখন তারা বলবেন যে, 'দেখো এখন নচিকেতা পারে না বলে আমাদের কাছে এসেছে।' সেইটা কিন্তু ঠিক নয়।" হুম। এই যে একটা মানুষ যে কিনা একজন শিল্পীকে একজন আ আ
যে গান করতে ইচ্ছুক, যে গান গাইতে চায়, যার স্বপ্ন আছে মঞ্চে গান গাইবার, যে গান শিখে রেওয়াজ করে তালিম নিয়ে একটা জায়গায় আসতে চায়, তার পেছনে যে এইভাবে লেগে থাকা এবং তাকে একটা জায়গায় আনার পরে ওই প্রভুত্বটা ছেড়ে দেওয়া, যে এটাই বা কজন মানুষের পক্ষে কজন মানুষের সম্ভব? পক্ষে সম্ভব। ওই ঠিক। ওই একটা ইগো রাখা, যে আমি তো তোকে এনেছি, তুই আমার হয়েই সবসময় করবি, নেভার। নচিতা কখনো সেটা চাননি। সেই জন্যই তারপরেই বোধহয় হ্যাঁ, একজন মানুষ মানে তার যে ব্যক্তিত্ব, একজন মানে স্টার হয়তো এইভাবেই আমি জানি তৈরি না, হয়। হ্যাঁ মানে নচিতা তো ডেফিনেটলি স্টার। শুধুমাত্র তার শিল্প সত্তা নয়, না, তার ব্যক্তিত্বটাও তাকে বোধহয় স্টার করে তোলে। ডেফিনেটলি। তারপরে আমি ইচ্ছে পারি করলাম, সবাই আমার জন্য গান দিলেন। ঠিক। বৃষ্টি পায় পায় করলাম, বললেন যে আবার আমি তোর জন্য করবো, দুটো তিনটে অ্যালবাম বেরোক না, আবার করব। তো আবার মনের হদিশ করলেন তখন, হুম। ২-৩ বছর পরে। তারপরে নচিদা বললেন, চল তোকে ছেড়ে দিলাম, এবার তুই দাঁড়িয়ে গেছিস, এবার তুই নিজের মতন কর। কিন্তু সবসময় থেকেছেন আমার সঙ্গে। এখনো তাই। ডেফিনেটলি যেকোনো ভালো কিছু যদি কম্পোজ করেন, নচিদার মনে হলো হঠাৎ হঠাৎ ফোন আসে যে, শোন তো একটা গান কম্পোজ করেছি, দেখ কিরকম লাগছে। আচ্ছা। খুব খুশি হন। সবসময় নচিদাকে বিরক্ত করি না। নচিদার কয়েকজন বন্ধু বান্ধব, যারা আমাদেরও বন্ধু বান্ধব, তাদের মারফত গান পাঠাই হয়তো, যে এটা দাদাকে শুনিও। তো তারা আবার আমাকে জানান যে দাদা খুব প্রশংসা করেছেন, খুব ভালো লেগেছে। আর যখন মানে সময় পাই আপনি আমরা বলছেন যে একসাথে বসি, আচ্ছা, মানে যে গান সময় বাজনা করি। বলছেন যে আম নচিদা একেবারে সরাসরি আপনাকে এতটা আপলিফট করার জন্য এত পরিশ্রম করেছেন। এখন নচিদার সঙ্গে বোধহয় সেই যোগাযোগটা একটু কমেছে না, নাকি? যোগাযোগ আছে। আচ্ছা। যোগাযোগ সবসময় আছে। যেটা হয়েছে, যেটা উম নানাবিধ কাজের জন্যে আগে যেরকম রেগুলার যাতায়াতটা ছিল, হুম, তো সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি। তো তখন একটা দারুণ কথা বলেছিলেন উনি, হুম। যে আমি তো এই দিনটাই দেখবার জন্যই তোর জন্য এত কিছু করলাম, যে তুই এত ব্যস্ত থাকবি যে আমার সঙ্গে দেখা করতে আসার সময় পাবি না। আমার ঠিক। সঙ্গে বসে ৪ টি গল্প করে সময় নষ্ট না করে, আমাদের তো দেখা হবেই। অনুষ্ঠানে যখন দেখা হয়, মাঝে মাঝে ওনার বাড়িতে গেলাম, হুম, ফোনে কথা হলো। আহ তখন একেবারে খুব গান বাজনা নিয়েই কথা হয়। ডেফিনেটলি ওনার সাথে ঠিক, আমার আর কি বিষয়ে ঠিক। কথা হবে। আর বিভিন্ন গল্পের বই উনি ভীষণ পড়তে ভালোবাসেন। কোথায় কি নতুন গল্প বেরিয়েছে, কোনটা পড়লে আমার ভালো হবে, কোনটা আমার গান গাওয়াকে আরো এনহ্যান্স করতে পারে, উম সেটা বলেন। আর এরকম আরেকটি লোক, আরেকজন মানুষ আছেন, সুনীল শ্রীকান্ত দা। আচ্ছা। ওনার পড়াশোনাটা এত ভাস্ট, উনি কোনো ভালো কিছু কোট পেলেই আমাকে পাঠান। এইটা পড়বে, এটা দেখবে, এই জিনিসটা পড়েছো, তোমাকে আমি এই বইটা দেব। না আপনি কিন্তু মানে খুব ব্লেসড যে আমি ভীষণ ইন্ডাস্ট্রি, ব্লেসেড, হ্যাঁ, ভীষণ ব্লেসেড। যে ইন্ডাস্ট্রিতে এসে এমন সমস্ত মানুষদের একদম আশীর্বাদ, গার্জিয়ানের মতন পেয়েছি। আশীর্বাদের হাত হ্যাঁ, আমি মাথায়। এদের সব গার্জিয়ানের মতন আর পেয়েছি। নচিকেতা একেবারে আপনার গডফাদার বলা যেতে পারে। বলা যেতে পারে, হ্যাঁ ডেফিনিটলি। দাদা শুনলে রাগ করবেন হয়তো ভীষণ, হ্যাঁ, কিন্তু ডেফিনিটলি বলা যেতে পারে। ঠিক, এই জনরাটাতে, ঠিক। এই জনরাটাতে বাংলা মৌলিক বাংলা গানের হুম, জনরাটাতে ডেফিনেটলি উনি। ঠিক। দিদি আপনি এই যে অ্যালবামের কথা বলছিলেন, সেই যুগটা তো খানিকটা পেরিয়ে গেল। আমরা যে সময় ছোট, সেই সময় আমরা বাড়িতে ক্যাসেট জমানো কিংবা যে ক্যাসেট যে অ্যালবাম বেরোচ্ছে সেটা কিনে এনে বাড়িতে রাখা, সেই যুগটা তো খানিকটা পেরিয়ে গেল। এখন যে যুগটা এসেছে, এই ইউটিউবের যুগটা, কিভাবে অ্যাকসেপ্ট করলেন, কিভাবে আপনি নিজেকে এটার সঙ্গে মানিয়ে নিলেন? অ্যাকসেপ্টেন্স তো ডেফিনেটলি দরকার একজনের জীবনে, কারণ এরপরেও অন্য আরো অনেক কিছু আসতে পারে। আমি যদি প্রত্যেকটা পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে তো আমি নিজেও এগোতে পারবো না। আমি ঠিক। যদি গালে হাত দিয়ে বসে থাকি, হায় ভগবান কি ছিল, এখন সব নষ্ট হয়ে গেল, আহ তাহলে তো হবে না, তাহলে আমার নিজের গানটা নষ্ট হয়ে যাবে। আমি মূলত না এগুলো নিয়ে অতটা মাথা ঘামাই না, কারণ আমার সবসময় মনে হয় যে গান গাওয়াটা আমার কাজ। মাধ্যম ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমটাই একমাত্র ইম্পর্টেন্ট নয়। ঠিক। যে মাধ্যমটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মঞ্চ, হুম। যেখানে হাজার হাজার মানুষ আমাদের গান শোনেন। এখন তো আর রেডিওতে ওইভাবে গান বাজে না, যে একটা গান বাজলে প্রচুর মানুষ শুনছেন, সেভাবে গান বাজে না। তো আমাদের একটা মাধ্যম হচ্ছে মঞ্চ,
এবং সেই মঞ্চ, এই মাধ্যমটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ এই জন্য বলছি যে মঞ্চ আর রেকর্ডিং স্টুডিওর গল্পটাই পুরো আলাদা। মঞ্চে কিন্তু আমাদের একবারে একটা গান 3 মিনিটের মধ্যে নামাতে হবে এবং সেটা সুরে তালে লয়ে জনগণকে ভালো লাগিয়ে গাইতে হবে। রেকর্ডিং এ যেমন এবং সেটা একটা আনএডিটেড। রেকর্ডিং এ যেমন একটা জায়গায় ভালো না, জায়গাটা আরেকবার নাও, আরেকবার নাও, আবার সুর লাগলো না আবার নাও। আমি দরকার হলে 5 ঘন্টা ধরে একটা গান ডাব করতে পারি। মঞ্চে কিন্তু তা হয় না। মঞ্চে আমাদের ভালো লাগাতে গেলে যে তৈরি, যে মনন বা যে প্র্যাকটিস দরকার সেইটা থাকতে হবে। ঠিক। মানুষজনকে ভালো লাগাতে হবে, অডিয়েন্সের সাথে কতটা, আমার পার্সোনালিটি অনুযায়ী কতটুকু কমিউনিকেট করলে তারা আমাকে ভালোবাসবেন। তার শ্রোতাদের কিন্তু আন্ডার এস্টিমেট করা যায় না কখনো কোনো শ্রোতাকে। একদমই তাই। তারা ঠিক জানেন তারা কোন শিল্পীর কাছে কি চান। কিন্তু হ্যাঁ, আমার কাছে যেরকম চান, আমি যদি এখন সবসময় ভাবি এই তো, এই যে যেটা বললেন এখন তো আর অ্যালবামের যুগ নেই, এটা শুনছে না, এবার শোনাতে গেলে আমাকে বোধহয় আমার পার্সোনালিটি থেকে বেরিয়ে অনেক কিছু করতে হবে। সেটা কিন্তু শ্রোতারা, আমি জানি, আমার শ্রোতাদের উপরে আমার এতটাই বিশ্বাস এবং ভরসা, আমি জানি তারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না এটা। আমার কিন্তু একটা নিজস্ব ছবি আছে মঞ্চের, আমাকে সারা জীবন সেই ছবিটাই মেনটেন করতে হবে। আমি যদি অন্যের কিছু দেখে বা এখন এইটা হচ্ছে না বলে আমাকে আরো বেশি নিজেকে দেখিয়ে বা আরো বেশি প্রগল্ভতা করে আমাকে মঞ্চ করতে হবে, তাহলে হয়তো শুনবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। আমার শ্রোতা আমার কাছে এরকমই শুনতে চান, এভাবেই দেখতে চান। এবং সব থেকে আমার এখন যেটা বিশ্বাস হয়েছে যে আমার শ্রোতারা আমার কাছে তৈরির গান শুনতে চান, মননের গান শুনতে চান। হ্যাঁ, নাচের গান শুনতে চান না। ঠিক। আমার নেইও, আমার নাম্বারে খুব একটা নাচের গান নেই। কিন্তু আমার শ্রোতারা আমাকে ওইভাবেই দেখতে চান। সুতরাং কি হলো না, কি হতে পারতো, এসব ভেবে তো নিজের পারফরমেন্সটাকে নষ্ট করবার কোনো মানে হয় না। একটা সময় তো হয়েওছে প্রচুর। আমরা কখনো আশা করেছিলাম আমার এফএম এ বা অন্য, আমার এফএম এ সবচেয়ে বেশি বেজেছে যে এত এত গান বাজবে, তারপরেও এত এত সিডি বিক্রি হবে, তারপরেও এত এত মানুষ আমাদের জন্য টিকিট কেটে গান শুনতে আসবে, সেটাও তো কখনো ভাবিনি। সেটা তো হয়েছে। তো শুধু যেগুলো ভালো হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করব আনন্দের সঙ্গে, যেটা হলো না সেটাকে ও বাবা হলো না করে দুঃখ প্রকাশ করে সারা জীবন করেই মানে নেগেটিভিটিটাকে আমি একদম পছন্দ করি না। যেটা হয়নি হয়নি বাদ দাও, যেটা হচ্ছে সেটাতে ফোকাস করো। হচ্ছে তো, একেবারেই তো কিছু হচ্ছে না তা নয়, কম হচ্ছে, মাধ্যমটা হয়তো চেঞ্জ হয়েছে কিছু না কিছু, কম হচ্ছে, কিন্তু হচ্ছে তো, বন্ধ তো হয়ে যায়। কোভিডও বন্ধ করতে পারিনি আমাদের গান বাজনা। সেটা নিয়ে আপনার কোনো আফসোস নেই? কোনো আফসোস, কোভিডের সময়ও আমার কোনো আফসোস ছিল না। ঠিক। আমার কোনোদিন মনে হয়নি হায় ভগবান কি করে আমার কি হবে, এরপরে আর আমাদের গান কেউ শুনবে না। কেন শুনবে না? কোভিডের সময় তো কারোরই গান মানুষ শুনছে না। আমার কখনো মনে হয়নি যে এই যে বিরতির সময় একটা, ওটা তো একদম একদম ঘরবন্দি জীবন, একবারে স্টপ হয়ে গেল সবকিছু না, তখনও যে এই বুঝি মানুষ আমাকে ভুলে গেলে, যে ইনসিকিউর আমার মধ্যে একটু, আমি বোধহয় একটু পাগলি বোধহয়, আমার মধ্যে কোনোদিন কোনো ইনসিকিউরিটি নেই, কোনোদিন কোনো টেনশন নেই আমার মধ্যে। হয়েছে হবে। মহামারী, কোনো মহামারী পৃথিবীর ইতিহাসে কোনো মহামারী 2 বছর 3 বছরের বেশি থেকেছে কি? হয়তো আমার অতটা পড়াশোনা, হয়তো 5 বছরও থেকেছে, কিন্তু যুগের পর যুগ ধরে একটা মহামারী থেকেই গেছে এমন তো নয়। আবার মানুষ উঠে দাঁড়িয়েছে, আবার স্বাভাবিক জীবনে আমরা সিকিউর ফিল করেননি না। কখনো? যে আমি যেন বাড়ি থেকে কনসার্ট করা বা কিছু করা আমি করিনি কখনো। এই ওই সময়টা যে বাড়ি থেকে ক্যামেরায় করে তারপরে ছাড়বো মাধ্যমে, সমাজ মাধ্যমে। তাহলে যদি আপনার এই প্রবণতা জীবনে সবসময় থেকেছে, তাহলে নিশ্চয়ই এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আপনি যখন ছোট ছিলেন, যে সময় গান শিখছেন, তৈরি হচ্ছেন নিজে নিজে, সেই সময়ও এইরকম কখনো বাসনা হয়তো হয়নি যে এত মানুষের পরিচিতি পাবেন কিংবা এত গানটা না, আমাদের পরিবারে ছিল, বাবা গান গাইতেন, বাবা গানের শিক্ষক ছিলেন, মা রেওয়াজ করতেন উইদাউট এনি এক্সপেকটেশন। আমি তো মাকে আরো বেশি গুরুত্ব দিই, কারণ মা স্কুল টিচার ছিলেন। মায়ের কোনোদিনও মঞ্চে গিয়ে গাইবো কোনো
কোনোদিন কোনো স্বপ্ন ভাবেও আপনার নি। বোধহয় মালদায় বাড়ি হুম ছিল। হুম আচ্ছা। কিন্তু তবু দেখতাম মা প্রতিদিন রেয়াজ করতে বসতেন। বাবা না হয় গানটাই প্রফেশন ছিল, আচ্ছা। বাবা না হয় রেয়াজ করবার একটা কারণ আছে, হুম। কিন্তু মায়ের তো ছিল না। কিন্তু মাও রেয়াজ করতেন বসে বসে। তো সেইটা দেখে বড় হয়েছি তো। আমাদের একটা ধারণাই ছিল গান বাজনাটা খুব মেথডিক্যালি শিখতে হয়, খুব মেথডিক্যালি রেয়াজ করতে হয়, প্রতিদিন রেয়াজ করতে হয়। ওই কোনো রিয়েলিটি শোতে যাবো আর মঞ্চে গান গাইবো সেটা না। যেমন একটা স্নান করি, ভাত অধ্যাবসায়ের করি, মতো। ভাত খাই যেমন রোজ, ঠিক। ওরম করেই গানটা করতে হয়। তারপরে হয়ে গেল তো হয়ে গেল। এবার বাবা-মা তো বেটার জিনিসের জন্য চেষ্টা করবেনই। হুম। পড়াশুনোরও বেটারমেন্ট এর জন্য বললেন যে, "এবার তোমার কলকাতায় গিয়ে আরো বড় স্ফিয়ার এ শেখা উচিত।" কলকাতায় এসে পড়াশোনার জন্য কলেজে ভর্তি হলাম। সঙ্গীত রিসার্চ একাডেমিতে পরীক্ষা দিয়ে চান্স পেলাম। ওই গান শেখা তখনও কিন্তু মনে হয়নি। হুম। গান শেখা পড়াশোনা চলছে। এসআর এর রিসাইটালে, ওয়েডনেসডে রিসাইটালে গাইছি, গ্রেডেশন পাচ্ছি। উম আসলে আমার একটু উচ্চাকাঙ্ক্ষাও, একটু আমাকে একটু লেস অ্যাম্বিশিয়াস বলে লোকে, একটু হুম। কুঁড়ে বলে অনেক সময়। আমার কোনোদিনই ওগুলো ছিল মানে না। কোনো কিছুর আমি না প্রতি খুব যে দূর লোভ। পর্যন্ত দেখতে পাই না খুব একটা, বা হুম। হয়তো চাই না বলেই পাই না যে মানে যেটা এতটা। আসবে সেটাকে একসেপ্ট করে নেওয়া। ডেফিনিটলি। হুম। হ্যাঁ, টেক লাইফ অ্যাজ ইট কামস টু ইউ। ঠিক। হ্যাঁ, তখন রেয়াজ করছি, অমুক করছি। হো আমার এটাই ছিল যে পড়াশোনাটা চালিয়ে যা। কোথাও কিছু একটা করতে হবে। যে হয় চাকরি করব, আর যদি গান বাজনায় কিছু হয় গান বাজনা করব। আপনার কোন সাবজেক্ট ছিল আমার দিদি? ইংরেজি, আচ্ছা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। এসএসসি দেবো, বা যদি আরো ভালো রেজাল্ট থাকে অধ্যাপনার জন্য হুম। পরীক্ষা দেবো। যদি ওদিকে হয়ে গেল তো হয়ে গেল। আর যদি গান বাজনায় হলো তো হলো। যেকোনো একটা দিক হতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপরে গান বাজনার দিকটা হয়ে গেল। একটু, একটু করে সাঁঝবেলা হলো, একের পর এক যেমন হয় ঠিক। রোল করতে থাকে। তো এটাতেই চলে এলাম। অনেকে বলে, "তুমি বম্বে গেলে না কেন? বম্বে গেলে না কেন?" তাহলে বাংলা গানটার কি হবে? তো ঠিক। বাংলাতেও তো লোককে থাকতে হবে। আপনি এত অ্যাম্বিশিয়াস নন, আপনি নিজেই বলছেন যে আমি মানে যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তাহলে মানে আবার বম্বেতে গিয়ে নতুন করে ট্রাই করবার কোনো বাসনা আমার ছিল না। আমি খুব স্যাটিসফাইড আমি যা পেয়েছি এবং জীবনে। স্যাচুরেটেডও বটে। না, স্যাচুরেটেড নই। আচ্ছা। স্যাটিসফাইড। There is a subtle difference between saturated and satisfied. আচ্ছা। ঠিক। স্যাচুরেটেড কখনোই নেই। সবসময় নতুন, নতুন ভাবনা আছে। স্যাচুরেটেড কেন হবো? তাহলে তো গান বাজনাটা আমার আ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে হুম? যাবে। ঠিক। আ স্যাচুরেটেড তো নই, ওভার স্যাচুরেটেড তো একেবারেই নই। আ আমি স্যাটিসফাইড। তৃপ্ত। জীবনে তৃপ্তি না থাকলে না গানের মধ্যেও তৃপ্তিটা আসবে না। ঠিক। সবসময় মনে হবে এটা না হলে ওটা হতো, ওটা না হলে ওটা হতো। এই বুঝি এটা। গান বাজনাটা আরো ভালো করবার জন্য তো ডেফিনিটলি একটা আরো আজকে গানটা ভালো হয়নি। অতৃপ্তির ওই দিক থেকে আছে। আচ্ছা। আরো সুরটা লাগানো উচিত ছিল। ওই মানে কোনো কাজটা সময় আজকে এরকম ঠিক হয়েছে হলো। দিদি যে মানে মঞ্চ থেকে নেমে আসার পরে সবসময় মনে হয়েছে খচখচ করছে মনের মধ্যে ডেফিনিটলি একটা। এখনো হয় যে ইস আজকে ওই গানটা খুব খারাপ গেয়েছি। আজকে ওই জায়গাটা সুরটা লাগেনি। তার মানে আমাকে আরেকটু গলা সাধতে হবে। কেন এরকম হলো? এরকম তো হওয়া উচিত না। হুম। এইগুলো আছে। ঠিক। নিজের রেকর্ড করা গান কোনোদিন নিজে শুনিনি। খুব খারাপ লাগে শুনতে। মন খারাপ হয়। যে এত খারাপ কি করে গাইলাম আমি। বোধহয় ওই যে আমার স্যাটিসফাইড না সবকিছু হওয়া। গান বাজনাকে ঘিরে। মানে গানটা হুম। অ্যা গানটাকে ভালো করতে হবে। কোথায় কি গান বন্ধ হয়ে গেল, কোথায় আমার গান বাজলো, কোথায় বাজলো না, কোথায় ২ টো প্রোগ্রাম কম এলো, সেটা নয়। কি প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। আবার হবে। আবার ১০ টা ২ বছর পরে, ৩ বছর পরে একটা যখন স্টেজ পাবো, সেটাকে যেন আঁকড়ে ধরতে পারি। সেটা শুনে যেন মানুষ হায়, হায় করে। সেইজন্য সেটার সবসময় জন্য প্রিপেয়ার্ড। নিজেকে প্রিপারেশন, হ্যাঁ, হ্যাঁ। নিজের প্রিপারেশন স্যাচুরেটেড হয়ে গেলে কিন্তু এই জিনিসটা সেটা হবে না। হবে না। এই একটা প্রশ্ন আপনার কাছে খুব জানতে ইচ্ছে করে যে রিয়েলিটি শোটা কি কতটা রিয়েল? সবটাই রিয়াল। সবটাই রিয়াল। আচ্ছা। সেখানে অনেকে মনে করেন বোধহয় ডাব করে করা হচ্ছে এটা, হুম। অমুক তমুক। কিন্তু আমি তো এবার নিজে পুরোটা সিজন থাকলাম। সবাই ওইখানেই কিন্তু দাঁড়িয়ে গান গাইছেন। আচ্ছা। হুম? সেজন্য আমরা পার্টিসিপেন্টদের সবসময় বলতাম, এই রিয়েলিটি শোতে আমরা হুম। সবাই বলতাম, "এটাকে একটা কম্পিটিশন হিসেবে দেখিস না তোরা। এটাকে একটা পারফরম্যান্স হিসেবে দেখ। হুম। ভুলে যা যে আমরা বসে আছি।" ভোলা সহজ নয় সেটা। আমরা অতগুলো ৯ জন বসে আছি। শান্তনুদা আছেন, কৌশিক আছে, জোজো, রূপম, আমি, রূপঙ্কর, জিৎদা রয়েছেন, শ্রীরাধাদি রয়েছেন, অন্তরা রয়েছে। হুম। এতগুলো মানুষের সামনে ওরা পুরো আমাদের না দেখা করে গাইবে এরকম হয় না। কিন্তু আমরা বলতে চেষ্টা করতাম, টেক ইট অ্যাজ আ পারফরম্যান্স।
তোরা যেভাবে স্টেজে, ওরা তো সবাই মঞ্চেও গায়, হুম হুম যেভাবে স্টেজে গাস সেখানে তো আমরা কেউ থাকি না, ওইটাকেই তোরা ভাব যে এটা একটা পারফর্ম করছিস। হুম। তো ওরা ওইভাবেই পারফর্ম করেছে, তার মধ্যেও কোনো কোনো দিন গান খারাপ হয়েছে। ঠিক। হ্যাঁ। এই যে আপনি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকেও দেখছেন, তাদেরকেও নানান রকম পরামর্শ দিচ্ছেন, কিছু পার্থক্য মনে হয় যে আপনি বলছেন যে কোনো সময় ঠিক সম্পৃক্ত হওয়া যায় না, তৃপ্ত হওয়া যায় কিন্তু সম্পৃক্ত হওয়া যায় না। সবসময় অধ্যাবসায়টা চালিয়ে যেতে হয়, কবে প্রোগ্রাম আসবে, কবে হবে না হবে সেসবের দিকে চিন্তা না করে নিজেকে প্রিপেয়ার্ড রাখা, এই বিষয়টা কি এই জেনারেশনের মধ্যে দেখতে পান নাকি একটু কম? আমার মনে হয় একটু কম। আমার মনে হয় একটু কম। কারণ এখনকার ছেলে মেয়েগুলোর মধ্যে প্রলোভনতা অনেক বেশি। আমাদের সময় তো এত প্রলোভন ছিল না। আমাদের সময় রিয়েলিটি শোতে একটা রেকর্ড বেরোবে, ওই একটু প্রলোভন ছিল। আর এখন রিয়েলিটি শোতে গাড়ি বাড়ি, টাকা, প্রচুর টাকা, সেই একটা প্রলোভন। তারপরে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে করতে এত সুন্দর একটা, এত বড় একটা মঞ্চ, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর গ্রুমাররা সব রয়েছেন, গ্রুম করছেন, এত সুন্দর সাজগোজ, সেটা তো আমার ওইখান থেকে বেরিয়ে মনে হবে আমার ওরকমই থাক, আমি যেন ওইটাকেই ক্যারি করতে পারি। তো তার অ্যাম্বিশনটাও তো সেই জায়গায় যাচ্ছে। ওইরকম একটা ড্রেস বানাতে গেলে আমার যে পয়সা লাগবে, ওরকম একটা মঞ্চ পেতে গেলে আমাকে, ওরকম একটা চুল, ওরকম একটা গয়না, ওরকম একটা আমাদের সময় তো ওগুলো ছিল না। তো এইগুলো তো ডেফিনেটলি ওদের তো ওটার সাথে ম্যাচ করে ওখানে একরকম ভাবে সবাই ওদের দেখেছে। এবার আমি যখন মঞ্চে যাচ্ছি, আমি ওটা খুব সাদামাটা ভাবে গেলাম, মানে আমি ছেলে মেয়েদের কথা হুম বলছি, তখন তো লোকের একটা ধাক্কা লাগবে। ওই চমক ধমক দারুণ সুন্দর করে ওদেরকে প্রেজেন্ট করছেন গ্রুমাররা, যিনি সাজাচ্ছেন, যিনি ড্রেস দিচ্ছেন। ঠিক এরপরে যখন ওরা মঞ্চে যাবে তখন তো ওদের ওইটা মেনটেন করতে হবে, সেই চাপটা তো ওদের উপরে আছে। ঠিক আর কত ভালো ভালো মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, সাংঘাতিক গ্র্যান্ডারাস, তাদের সাথে আমরা তো সবসময় বলতাম তোরা অনেক কপাল ভালো যে এরকম একটা টিম টোটাল রয়েছে। টিম অফ মিউজিশিয়ানস তাদের সাথে তোমরা পারফর্ম করছো, সেটাও তো ওখানে পাবে না, এটা আমরা বারবার বলেছি। হুম, এই ছত্রছায়াটা কিন্তু তোরা বাইরে গিয়ে পাবি না, তোদের সেজন্য নিজেদের প্রিপেয়ার করতে হবে। সেখানে গানটা তাহলে কত শক্তিশালী হতে হবে। ঠিক এখানে তো এত বাজনা আছে, গাইছে ওরা, ওখানে দাঁড়িয়েই গাইছে, মঞ্চে দাঁড়িয়েও যখন গাবে তখন তো আর এনাদের পাবে না। ইন্ডাস্ট্রির বিখ্যাত বিখ্যাত একেবারে মিউজিশিয়ান, তুখর সব ক্রিম অফ মিউজিশিয়ানসদের ঠিক নিয়ে ওই গ্রুপটা তৈরি হচ্ছে। হুম, তারা ওদের অক্লান্ত পরিশ্রম করছেন মিউজিশিয়ানরা, কিসের জন্য না ওদের গানটা যাতে একটু ভালো হয়। তো সেই বেস্ট ছত্রছায়াটা তো, পারফরমেন্সটা পৌঁছে দেওয়া যায় হ্যাঁ দর্শক বা হ্যাঁ শ্রোতাদের হ্যাঁ, কাছে। ঠিক সেটা করছে। তো মেয়েগুলো, ছেলে মেয়েগুলো প্রচুর খেটেওছে সত্যি, আমি হুম গ্রুমারদের কাছে শুনতাম প্রচুর খেটেছে, প্রচুর নিজেকে তৈরি করেছে। আমরা সবসময় প্রে করি, আমরা সবসময় ওদেরকে বলতাম যে এই জিনিসটা যেন রাখিস, এই যে তোরা পরিশ্রম করেছিস হয়ে গেল বলে এই তো আমি বেশ, চারিদিক থেকে আসলে ওরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো, এত অ্যাকনলেজমেন্ট আসছে না, এই তো ফেসবুকে দেখছি হুম হুম এত রকম অ্যাকনলেজমেন্ট আসছে, এই সম্বর্ধনা, এই এতে ছোট ছোট ছেলে মেয়েদের যেন, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাথাটা যেন ঘুরে না যায়। মাটিতে যেন পাটা থাকে। এইটা দরকার, এটা থাকলেই বেরিয়ে যাবে ওরা। ঠিক হুম। মানে একজন অভিজ্ঞ ভালো পারফর্মার হতে হবে, ঠিক আসলে ভালো পারফর্মার হতে হবে, নিজের মতন করে, নিজে নিজের একটা স্বকীয়তা রাখতে হবে, একে ওকে নকল করে হবে না কিন্তু। ঠিক হুম। আমি আজকে একজনকে নকল করে গাইলাম, এরপরে ১ বছর ২ বছর লোকে আমার গান শুনলো, আবার আরেকজন এসে তাকেই নকল করছে। তো ডেফিনিটলি যে শ্রোতা সে মনে করবে এর তো শুনলাম এই নকল গান বাজনা, আবার নতুনের কাছেই শুনবো নকল গান বাজনা, পুরনোর কাছে শুনবো কেন? তো সেজন্য নিজের ছাপটা রাখা খুব দরকার, গান বাজনা নিজের একটা স্বকীয়তা। ঠিক এই আইডেন্টিটিটা যদি তৈরি করা না সব যায়। ক্ষেত্রে একটা শিল্পী হুম, উম শুধুমাত্র গান দিয়ে আইডেন্টিফাইড হয় সেটাও কিন্তু না, তার পুরো পার্সোনালিটি দিয়ে সে আইডেন্টিফাইড হয়। ঠিক হুম। সে কিরকম চলন বলন, কথাবার্তা, ড্রেস, স্টেজ প্রেজেন্স, কমিউনিকেশন উইথ দ্য অডিয়েন্স, এভরিথিং ম্যাটার্স। ঠিক দিদি আপনি নিজের গুণে এত বেশি এনরিচড, কিন্তু আপনাকে কিন্তু সবসময় দেখেছি যে আপনি খুব সাদামাটা থাকেন, ভীষণ সিম্পল থাকেন।
সেটা সিম্পল, কেন? ভালোই তো জামা পরেছে একটা। না, ডেফিনেটলি ভালো, খুবই সুন্দর। কিন্তু আমি বাকিদের দেখেছি অনেক সময় মানে তারা মানে সাজগোজের দিকে, প্রসাধনের দিকেও তাদের অনেকটা বেশি নজর। আপনি কিন্তু সবসময় আপনার সাজগোজের দিকে খুব একটা আমি তো জানি উম, না, অত কিছু পারিও না। আপনি কি মানে স্টেজেও যখন আপনাকে দেখেছি মাথায় ফুল রয়েছে একটা খুব খুব, কমই ফুল থাকে, হ্যাঁ কারণ আমি খুব, নকল ফুল লাগাই না বলে অরিজিনাল ফুল না পেলে আমি না লাগাই পেলে না। লাগান না। আমি কোনো কিছু নকল চুল, নকল ফুল, নকল চোখের পাতা, নকল নখ, হুম, কোনো কিছু নকল আমার পছন্দ না। আসল ফুল, আমি ফুল লাগাতে খুব ভালোবাসি। ঠিক। আসল ফুল পেলে লাগাই। নববর্ষের অনুষ্ঠানে ভাবলাম একটু হুম, ফুল লাগিয়ে যাবো, তো ফুল এনে লাগালাম আসল হুম। ফুল। কিন্তু সবসময় তো ফুল টুল গুলো হয়ে না, যায়। এখন এখন আমরা অনেক সময় দেখি যে শিল্পীরা যখন একদম নতুন প্রজন্মের ক্ষেত্রে বেশি দেখা যায় আরো, যে শিল্পীরা যখন স্টেজে উঠছেন বা কোথাও একটা অনুষ্ঠানে যাচ্ছেন তখন মেকআপ আর্টিস্ট ডেকে বাড়িতে সুন্দর করে সাজগোজ করে, আপনি সেটা আপনি বোধহয় নিজের ক্ষেত্রে খুব একটা না, করেন না। এসব করি না, যেটুকু নিজে পারি ততটুকু করি। আমার সবসময় ভয় হয় একটা, হুম, আহ, যে খুব সেজে গুজে গেলাম, তারপরে যদি গানটা ভালো না হয়। হ্যাঁ, গানের থেকে আমার সাজটা যেন বেশি না হয়ে থাকে, আমার গানটা যেন সবচেয়ে বেশি ঝলমল করে, সাজ পেছনে থাকুক। ঠিক। মানে আমার সাজ যেন কখনো আমার গানকে ছাপিয়ে সামনে না ছাপিয়ে আসে। যায়। গানটা অনেক বেশি ঝলমল করতে হবে, অনেক বেশি কমান্ডিং হতে হবে, অনেক বেশি হৃদয়গ্রাহী হতে হবে, রাদার দ্যান সাজ। ওই যে বললাম, শ্রোতারা কিন্তু আন্ডার এস্টিমেট করবার মতন মানুষ নয়, ঠিক। তারা কিন্তু ঠিক বোঝেন, ঠিক বোঝেন এবং ঠিক বিচারটা করতে ঠিক চান। বিচার করেন। সুতরাং আহ আছে সাজ, আমাকে যেটুকু মানায়, আমাকে এত কিছু সাজ মানায়ও না, আমি ক্যারি করতে পারি হুম। না, অত কিছু জানিও না। যেটুকু পরি, এই শাড়ি যে পরি। আপনি এই যে আপনি বললেন এই বাক্যটা কিন্তু সিনিয়ররা, আমি দেখেছি ঠিক একই রকম ভাবেই আপনি বললেন। সিনিয়ররা সবসময় বলেন যে আমার সাজ আমার শিল্পকে যেন ছাপিয়ে না যায়। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। আর তাছাড়া আমরা যে মাহলে গান বাজনা শিখে বড় হয়েছি না, হুম, সেখানে কাকে না কাকে দেখেছি। হ্যাঁ, আহ আমাদের রেসারেতে পর পর ঘর সব ঢুকছি, রেওয়াজ হচ্ছে, কানন সাহেব, গির্জা দেবী, বুদ্ধ কাকা, উম বিজয় কিসলু, রবি কিসলু, অজয় দা, অরুণ দা, অজয় চক্রবর্তী, অরুণ অরুণ ভাদুরী, সবাই আমার গুরুজি। স্টুডেন্টরা হস্টেলে রেয়াজ করছে, তারা রেয়াজ করছেন, তারা যখন অনুষ্ঠানে যাচ্ছেন, শুভ্রাদিও ছিলেন, মহিলাও তো ছিলেন, বলে মহিলারা একটু সাজে। কিশোরী আমানকারকে দেখেছি, পারভিনজি খুব সুন্দর সাজতেন, হুম, ঝলমলে, প্রথম থেকেই ওটা হুম, করতেন। কিন্তু তাছাড়া আমি কোনো মহিলা শিল্পীদের, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যারা করেন, সন্ধ্যাদি, হুম, উনি তো বাংলা গানের ছিলেন, ঠিক। আরতি দি, প্রতিমা দি, নির্মলা দি, বনশ্রী দি, আমি কাকে বলবো, কারা অত সাজগোজ করতেন? কোনোদিন নয়। না। তো আমার সবসময় মনে হয় যে যদি খেয়াল গান হয়, আমি সবসময় ইন্ডিয়ান ক্লাসিক্যালের আহ তাবড়ো তাবড়ো শিল্পীদের লেগাসি বহন করছি। আর যদি বাংলা গান হয়, তাহলে আমি যাদের নাম বললাম তাদের লেগাসি বহন করছি। আমাকে তাদের সম্মানটা, ওই একটা 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 সমতা রেখে চলতে হবে। ঠিক। এটা আমার ব্যক্তিগত ধারণা। একদমই তা তাই বলেই যে দিদি। এর বাইরে যে যারা যাচ্ছে তারা কি শিল্পী নন, না তারা খারাপ গান গাইছেন, খুবই ভালো। হুম, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, জানো, যে ওই যে একটা বাংলা গানের লেগেছি, ওই যে একটা ক্লাসিক্যাল গানের লেগেছি, সবাই যে এত সাধারণ, আমি কি বলবো। আমি কিন্তু এরকম দেখেছি, আলী আকবর খান সাহেবকে দেখেছি, নিখিল বন্দ্যোপাধ্যায়কে আমি দেখিনি, পন্ডিতজির সঙ্গে তো আমি কাজ করেছি, রবিশঙ্করজির সাথে। আমি বিলায়েত খান সাহেবকে দেখেছি, আমার ক্লাসিক্যাল কনসার্ট উনি এরকম সামনে বসে শুনেছেন, অতি সাধারণ। মানে তারা বাজনাটা নিয়ে না বসলে তাদেরকে মনেই হবে না তারা একটা পৃথিবী বিখ্যাত শিল্পী। ঠিক। হুম। আর এসারে থাকাকালীন যে এনাদের দেখেছি, হুম, অতি সাধারণ, মানে ওনারা গান বাজনা ছাড়া আসলে কিছু বোঝেননি কোনোদিন। বা আমি যাদের বাংলা গানের শিল্পীদেরও যাদের বললাম, যখনই আরতিদির সঙ্গে একটা শুটিং এ দেখা হয়েছে, গান বাজনার কথাই হচ্ছে, সাজগোজ, কি হলো কি হলো না, কে ভালো গাইলো, কার গানটা অতটা ভালো হয়নি, ওর ওটাতে সুর লাগানি আরেকটু ভালো হলে ভালো হতো, এইটাই হচ্ছে। এইটাই হচ্ছে। মানে গান বাজনাময় জীবন, এবং সেটাই তো হওয়া উচিত। সেটাই হওয়া এটাই তো উচিত। আমাদের নেশা, পেশা, রুজি রোজগার। হ্যাঁ, এই জন্যই তো সব সবকিছু। দিয়েছে হুম। গান। সুতরাং
এইটা তো ঠিক করতেই হবে না, এইটাকে ঘিরে এটার জন্য যতটুকু প্রয়োজন। ঠিক। ঠিকঠাক গান বাজনা করতে গেলে, যেমন ঠিকঠাক বাঁচতে গেলে কিন্তু সাংঘাতিক একটা বড়লোক হবার দরকার হয় না। আহ ডাল ভাত খেয়ে মোটামুটি একটু ইচ্ছে হলো বেড়াতে যেতে পারলাম, একটু ইচ্ছে হলো একটু বিরিয়ানি খেতে পারলাম, হুম, ভালো গল্পের বই কিনে পড়তে পারলাম, একটু ভদ্রস্থ ড্রেস পরতে পারলাম, তার জন্য কি খুব বেশি পয়সা লাগে? না। তেমনি একটা ভালো গান গাইতে গেলে, সোলফুল গান হুম। গাইতে গেলে কি খুব বেশি সেজে করতে হয়? হয় না বোধহয়। কি দরকার দিদি তাহলে? হ্যাঁ, ভালো খুব গানটা করতে গেলে কি দরকার? শুধু অধ্যবসায়। রেওয়াজ, শিক্ষা। সবথেকে হচ্ছে তালিম, রেওয়াজ, মনন। আমি হয়তো রোজ আসনে বসে রেওয়াজ করতে পারছি না। কিন্তু আমার হয়তো মনে হলো যে সাঁঝবেলার গানের ২য় লাইনটা রোজ একরকম করে করছি। এটা একটু আলাদা করা যায়, অনেকদিন তো হলো। হুম। ওই যে মননটা, ওই যে আমি চিন্তা করতে শুরু করলাম কি করে করা যায়। বা রাত্রেবেলা বেশিরভাগ শুয়ে রাত্রেবেলা আমার গান শোনা। যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, সেটা আমার ছোটবেলাকার অভ্যেস। কানে ওই লাগিয়ে ইয়ারফোন দিয়ে এই ভালো, ভালো কিছু গান শোনা। বাহ! এই জায়গাটা কিরকম করেছে। হয়তো উম একটা অ্যাসিমিলেশন হয় তাতে, ডেফিনিটলি। গুরুজিরা বলেন, এখনো বলেন যে শুনতে হয় অনেক বেশি। এই যে এত শুনছি, শুনতে হয়তো একটা অ্যাসিমিলেটেড কিছু আমার গান হয়ে বেরোচ্ছে। আচ্ছা। হয়তো ওই জায়গাটা একটু অন্যরকম করেছি। অনেক গভীরভাবে চিন্তা করে আমি দেখেছি যে কোনো গানের কোনো অংশ আমি যে ওইটা করেছি, ওইটা হয়তো লতাজি ওই জায়গাটায় করেছিলেন। বা গুরুজি ওই তানটা দেখানোর সময় ওই জিনিসটা বলেছিলেন। সেইটারই একটা আ মডারেটেড ফর্ম এ আমি বাংলা গানে ওইটা লাগিয়েছি। খেয়াল গানের মতন তো লাগানো যায় না। দিদি আমাদের এই সময় যে আড্ডাটা চলছে এইটা মানে যে আপনি কোনো একটা গানের থেকে কোনো একটা সুর কখনো শুনেছেন সেটাকে আহ, একটু অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, একটা গান এরকম শোনান না। এগুলো না এসে যায়। এগুলো ঠিক বলা যায় না। যেমন বৃষ্টি পায়ে করতে, যেমন আ সাঁঝবেলা করতে এমনি স্টেজে করলাম একবার। ডারার সরে যায় তটভূমি, সরে যায় তটভূমি। এটা ছিল না। এটা একদিন বেরোলো। হয়তো কোথাও অনেক কিছু শুনে হয়তো একটা এসেছে। তারপরে রংধনুকে চায় রে, এই যে খটকা মুরকির একটা কাজ। এটা ইন্ডিয়ান ক্লাসিক্যালের তালিম থেকে এসেছে। সেটা বেরিয়ে গেছে কখনো একটু নিজের অজান্তে। একটু শুনেই লোভ হচ্ছে দিদি, একটু হ্যাঁ, শোনান না গানটা। না আমি তাই বলছি। উম উম মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখে, এটাই তো আছে। ঠিক। তো একটা দিন করলাম, রংধনুকে চায় দেখে চোখ, এদের ছোট্ট একটা জাস্ট ২-৩টে স্বরের একটা তান। বারবার মনে হয় কিছু না কিছু চেঞ্জ একটা দরকার। হ্যাঁ, অনেকদিন পর প্রতিদিন চেঞ্জ করা হুম, যায় হুম, না। হুম। অত ক্ষমতাও নেই আমার। কিন্তু মাঝে মনে হয় যে যেটুকু চেঞ্জ আহ গানের গানটার সেন্টিমেন্টটার ক্ষতি না করে, অনেক বেশি এইটাও একটা কিন্তু আমাদের সাবজেক্টের আমি বলবো একটা চ্যালেঞ্জ। আমরা যারা পুরোপুরি আহ ক্লাসিক্যাল শিখে এখনো সেইটাই রেয়াজ করে, রাগ সঙ্গীত আমি হুম, হুম। বলছি। ক্লাসিক্যাল বলাটা হয়তো ঠিক নয়, রাগ সঙ্গীত শিখে যারা এসেছি তাদের এই জায়গাটায় খুব সুন্দরভাবে না উম জিনিসটাকে আলাদা করতে হয় বাংলা গানের ক্ষেত্রে। উচিত, আলাদা করা উচিত যে আমার গলায় যত কাজ আছে, যত খটকা মুরকির কাজ আছে, যত পাণ্ডিত্য আছে, সেটা সব আমি বাংলা গানে এপ্লাই করতে পারি না। আচ্ছা। তার স্বর প্রয়োগ, তার ডেলিভারি, তার রেন্ডিশন সব কিন্তু আলাদা। ওইটা আমাকে হেল্প করে গলাটা মডুলেট করতে। সেই জন্য ওইটা দরকার। আমার কাছে যেহেতু আমি ওইটা আ আমার বেস। রাগ শিখে বড় সঙ্গীতে হয়েছি। আমার বেস। ঠিক। অ্যা আমার কাছে মনে হয় যে ওইটা আমার দরকার। ওইটা ছাড়া না আমার ভীষণ মানে অনাথ লাগে যে হ্যাঁ, মানে আ ওইটাই আমার যা কিছু আ
গলা দিয়ে যা বেরোচ্ছে বেরোচ্ছে না, যেটুকু কাজ ওইটাই আমাকে আলাদা করতে শেখায়। সেটার জন্য আমাকে চিন্তা করতে হয়েছে ঠিক। যে বাংলা গানে আমি কি করব। অতখানি গমক, অতখানি গলার জোর নিয়ে গাইবো, না সেখানে কতটা মডুলেট করলেও কতটা করব, কতটা করা উচিত। কাজটা কতটা তার মধ্যে ধার থাকবে, কতটা মোলায়েম করব। ক্লাসিক্যাল হলে একরকম, বাংলা গান হলে একরকম, শুনতে ভালো লাগবে না। তো এইগুলো আমি বাংলা ছাত্রীদের গানের বোঝাবার চেষ্টা শ্রোতাদের করি। বাংলা হ্যাঁ, গানের শ্রোতাদের কাছে বোধহয় মানে রাগ সঙ্গীতের অতটা প্রভাব পছন্দ করেন না অনেক সময় মানুষ না বোধহয়। কোনো বিষয়ে না দেখানোটা পছন্দ করেন না আচ্ছা, বেশি। কোনো মানে বিষয়ে, আমি জানি বলেই সেটাকে দেখাচ্ছি। হ্যাঁ, সেটা কোনো বিষয়ে একটা মানুষ যে খুব বড়লোক আর যে খুব বড়লোক নয়, এটা তো খুব হুম সাইকোলজিক্যাল হুম একটা ব্যাপার। কখনোই বড়লোকই কেউ দেখাচ্ছে তাকে পছন্দ করবে না। সব সময় তাদের মতন হয়ে তাদের সাথে মেশো। হুম হুম, গান বাজনার ক্ষেত্রেও তাই। আমি যাকে শোনাতে যাচ্ছি তার মননের সাথে যেন আমার মননটা মেলে। তিনি তো একটা বাংলা গান শুনতে এসেছেন একটা সাধারণ জায়গা থেকে, এটা আনন্দ নেবেন। হুম আবার তিনি যখন রাগ সঙ্গীত শুনতে যান, তিনি একটা অন্য মানসিকতা নিয়ে যাচ্ছেন। সেটার মধ্যে যদি আবার একটা খুবই একটা পেলব ব্যাপার, তিনিই হয়তো বলছেন, ইস মজা হলো না শুনে। এই শ্রোতা আবার আমি যদি দুভাগে ওইটা বিভক্ত বাংলা না। গানের মধ্যে একটা হ হ করে ঢেলে দিচ্ছি, হ্যাঁ, ওখানেও তিনি বলবেন মজা হলো না শুনে। ঠিক। মানে এই শ্রোতা দুভাগে বিভক্ত না একেবারে। ডেফিনেটলি একজন শ্রোতা, আমি আজকে একটা আহ পপুলার গান ধরুন, আমি বলছি আমি আজকে শ্রেয়া ঘোষালের কনসার্ট শুনতে যাচ্ছি, ঠিক। একটা এক্সপেকটেশন নিয়ে হুম যাবো। আমি আজকে একটা হরিহরনজির গজলের অনুষ্ঠান শুনতে যাচ্ছি, হুম অন্যরকম এক্সপেকটেশন ঠিক। নিয়ে যাবো। আমি আজকে একটা ক্লাসিক্যাল কনসার্ট শুনতে যাচ্ছি, অজয়দার গান শুনতে যাচ্ছি, গুরুজির গান শুনতে যাচ্ছি, কৌশিকীর গান শুনতে যাচ্ছি। কৌশিকীর পাঙ্খ একটা মানসিকতা নিয়ে শুনতে যাব, ঠিক। কৌশিকীর ক্লাসিক্যাল কনসার্ট আরেকটা মানসিকতা নিয়ে শুনতে যাবো, এটা তো বটেই। দুটো দু রকমের সেটা আমি জায়গা। রাগ সঙ্গীতটা শিখেছি বা গান বাজনার মধ্যে আছি বলে হয়তো একটু বেশি ভাগ করতে পারি, কিন্তু সাধারণ মানুষও কিন্তু পারেন। ঠিক। হুম, এটা একটা খুব অ্যান্টনি ফিরিঙ্গি যদি দেখে থাকো তুমি, হ্যাঁ। অ্যান্টনি ফিরিঙ্গি যারা দেখেছেন তারা এটা খুব বুঝবেন। ওই যে ভানু বন্দ্যোপাধ্যায় এসে বলছে যে দুম তানানা দে তা দুম তানিয়ানা, এটার পরে উনি যখন আমি জামিনী বলছে, ওইটা শুনতে পাচ্ছি ওটা খুবই ভালো, দারুণ কালবাতি। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় কেমন যেন হার্ট ফেল করতেছে, মানে ঠিক যেন পৌঁছচ্ছে না ওই ওই কিন্তু আবার এইটা শুনে উনি মোহিত হয়ে যাচ্ছেন। হুম, ঠিক। মানে শ্রোতাদের মধ্যেও তো ঠিক এরকম যেন আছে। মন জুড়িয়ে যাওয়ার মতন একটা। হ্যাঁ, তো আমি যদি এখন এই রংধনু কি চায়ের কাজটাই যদি আরেকটু কড়া করি, মানুষের কানে অত ছোঁবে না। একটা যদি স্লিক একটা স্টার্ট করে দিয়ে দিই, ওরে বাবা এটা তো দারুণ, হ্যাঁ, এটা করবেন। সত্যি আমি ঠিক। এই জিনিসগুলো ভাবি, মানে গান বাজনা করতে গেলে না এইগুলো ভাবার দরকার আছে। হুম। তবে একজনের গান আরেকজনের থেকে রেয়াজের আলাদা। রুটিনটা দিদি আপনার কেমন? মানে যখন সময় পাই, ভোরবেলা আমাকে অনেক, যে ভোরবেলা উঠে আমি বললাম না, ভোরবেলা উঠে আমি কাউকে বলি না, যারা করতে পারেন করুন। হুম কিন্তু আমি চেষ্টা করে দেখলাম স্টুডেন্ট লাইফে উম ভোরবেলা উঠে কলেজে যাবার আগে, পড়তে বসার আগে একটু রেওয়াজ সেরে নি ঘন্টা দুয়েক। এত ঘুম পাচ্ছে, সাটা লাগাতে গিয়ে ঢুলে সাটা বেশি রয়ে যাচ্ছে, যেহেতু মহা বিপদ, এটা করলে তো হবে না। যখন মনে হবে তখন, আমার তখন সন্ধেবেলা ছিল। হুম। সকালবেলা বরঞ্চ উঠে খানিকটা পড়াশোনা করে ঘন্টা দুয়েক রেয়াজ করে তারপরে এবং কলেজে সেটা গেলাম, আবার এখনো চলছে। সন্ধেবেলা ঘন্টা দুয়েক। এবং সেটা এর এখনো। এখনো আমার কোনো সময়ের ইয়ে নেই, মানে সকালবেলা উঠে করি না আমি, কিন্তু রোজ ডেফিনেটলি আপনাকে করতেই হবে রেয়াজটা। চেষ্টা করি, হুম চেষ্টা করি রোজ করবার। না হলে ওই যে ভেতর ভেতর একটা চলে গান শোনা এবং মনন। হুম আহ, যখন ট্যুরে চলে যাচ্ছি, যখন বেড়াতে চলে যাচ্ছি, হ্যাঁ হুম তখন তো আর বাড়িতে কেউ আসছেন, তখন তো আর রেয়াজ হচ্ছে না। কিন্তু একটা একটা কিছু চলে নিশ্চয়ই, যারা আমরা গান বাজনা করি না হুম, তাদের ভেতরে ভেতরে একটা ডেফিনেটলি সবসময় চলে, না তো অত ঠিক। সহজ তো না গান ঠিক। বাজনাটা, না তো হতো না। ঠিক। হয়তো সারগাম করে যাচ্ছি একটা, হুম কিন্তু কিছু একটা করছি। হ্যাঁ একটা করতে করতে একটা মনে হচ্ছে যেন এই নোটটা একটা রিচ করতে হবে, রিচ করতে পারছি না।
ওইটাকে বারবার করে করে যাচ্ছি নিজের কাজ করতে করতেই সেটাও হয়তো একটা করে যাচ্ছি। চর্চা। সেটাও একটা রেওয়াজ। ঠিক। দিদি, মানে আপনি নিজেই বলছিলেন যে আপনি অতটা অ্যাম্বিশিয়াস নন, কিন্তু তা সত্ত্বেও আপনার সঙ্গীত জীবনের একটা অংশে ঢুকে পড়েছেন ঋতুপর্ণ ঘোষ। হুম, এটা একটা তো আপনার জীবনে একটা মাইলস্টোন। বিশাল বড়, বিশাল। সাকি হাম আরেকটা আমার জীবনের একটা গান, যেটা মানুষ এত ভালোবেসেছেন। এবং আপনার কাছে কি অ্যাপ্রোচ করেছিলেন উনি? দেবুদা, আচ্ছা দেবজ্যোতি মিশ্র, আচ্ছা। তিনি আমাকে বললেন, একটা গান জিজ্ঞাসা করবি না কিসের জন্য গাইতে বলছি, এসে গিয়ে চলে যাবি। ও, তো আমিও আবার ওরকমই, মানে কেউ কিছু না করলে কোনোদিনই বেশি আমি কথা বলতে পারি না। বাধ্য মেয়ের মতো আপনি চলে গেলেন। হ্যাঁ, জিজ্ঞেস করলাম না, গান গাইতে বললেন, গাইলাম, চলে এলাম। তারপরে বুঝতে পারলেন যে আপনি না, কিচ্ছু বুঝিনি। মানে এবং আমার কোনো ইয়েও হয়নি সেজন্য গাইলাম, কেন দেবুদা বললেন, কেন না করলেন। পরে বুঝতে পেরেছেন যে কি গান আবার কার জন্য? বললেন দেবুদা যে তোকে আরেকবার গানটা গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ঋতু আসবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। উম ঋতুদা এলেন, হুম, ঋতুদার সামনে বসে আছেন, আবার গাইলাম গানটা। তো প্রথম টেকটাই বোধহয় তখন রাখা হলো। কিছু কিছু জায়গায় ঋতুদা বললেন এই জায়গাটা একটু এরকম কর, এরকম কর। তখন জানতে পারলাম, দেবুদা বললেন এইবার তাহলে বলি, এই গানটা তোকে একটা ডামি ভয়েস গাওয়ানোর জন্য তোকে গাইয়েছিলাম, সেই জন্য এই গানটা আশাজির গাওয়ার কথা ছিল, সেই জন্য তোকে, তোর মন খারাপ হবে বলে তোকে বলিনি। উম কিন্তু তোর গানটা শোনার পরে ঋতু বলল যে দরকার কি, আমাদের বাংলার মেয়ে যখন এরকম গিয়েছে, আমরা বম্বেতে গিয়ে কেন করবো? বাহ বাহ বাহ। তো তোর এইরকম গানটাই গল্প রাখা হবে। শুনলেও ভালো লাগে। হ্যাঁ, তো এগুলো তো ডেস্টিনি বলা যেতে একদমই পারে, তাই। বা ঈশ্বরের আশীর্বাদ, ওইটাই ডেস্টিনি আর কি। হুম, উম এটা তো এসেছে, অটোমেটিক্যালি এসেছে আমার কাছে। তো আমি আসলে ভীষণ ঈশ্বরে আর ডেস্টিনিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমার যেটুকু পাওয়ার, আমি তার এক চুল কম পাবো না, পেতেই পারি না। দিদি একটু গানটা আবার তার শুনবো। এক চুল বেশিও পাবো না। গানটা একটু শুনবো দিদি। হুম। হুম, बहु मनोरथ साजो अभिसारे, पहलू सुनील वेश, काजर नयने सलज बयाने, कुसुमे सजानु केश, सखी हम मोहन सारे जाऊं, बोलो हम एतक सुख कहाँ पाऊं। সাধারণ। আমি দেখেছি মানে অনেকে না এটা রিংটোনে, কলার টিউনে হুম, রাখে। হুম, হুম। তো মানে খুব ভালোবাসা পেয়েছে সত্যি এই গানটা। আবার আরেকটাও কি আশ্চর্য, আহ মেমোরিজ ইন মার্চ ছবিটা কি একটা সাংঘাতিক ভাবনার জনপ্রিয়তা ছবি, হয়েছে, তা একদমই তাই। কিন্তু হয়নি। কিন্তু তো সাংঘাতিক গানটা বেরিয়ে ভাবনার গেছে। এটাকে ছবিও। ডেস্টিনি ছাড়া কি বলবে? ঠিক ঠিক, একদমই তাই। হুম। হুম, ছবিটা কিন্তু একটা সাংঘাতিক একটা জনপ্রিয়তা। দুর্দান্ত একটা হিট ছবি, তা তো নয়। না, হিট ছবি হওয়ার মতন ছবিও নয়। ঠিক। হুম। খুব ইন্ট্রোস্পেকশনের ছবি, একটা অন্য সাবজেক্টের অন্য উপরে সাবজেক্ট, ছবি। অন্য ভাবনা, হ্যাঁ, এবং তার দর্শক একেবারেই আলাদা। একেবারেই আলাদা। মাস কানেক্ট করে না হ্যাঁ, কখনোই। গানটা কিন্তু অনেক বেশি ছড়িয়ে গেছে। ঠিক। হুম। কম্পোজিশন, লেখা, সুর, সব ঋতুদার সব লেখা, সবকিছু দেবুদার সুর, মিলিয়ে সবকিছু মিলিয়ে দরকার আমার ভাগ্যে কি দর্শকদের। করে গানটা চলে এলো, নাই আসতে পারতো, আমি তো ডামি ভয়েস গেয়েছিলাম। ঠিক। সো এই যে টেক লাইফ অ্যাজ ইট কামস টু ইউ। আর ঈশ্বরের উপরে আপনি বিশ্বাস হ্যাঁ, রাখেন। ভীষণ। আচ্ছা দিদি, আপনি যে গলায় এক ফোঁটা সিঁদুর পরেছেন, এটাও কি ঈশ্বরের বিশ্বাস থেকে? হ্যাঁ, ওই ঠাকুরকে ওই সিঁদুর পরাই, তখন একটুখানি গলায় লাগাই। আসলে আমরা বৈষ্ণব, আচ্ছা। তো চন্দন লাগানোর কথা। তো চন্দন লাগালে একটা কিরকম করে, তো প্রণাম করে চন্দন সেটা দেয় কি না আপনার তাকে। কণ্ঠটাকে আপনি ঈশ্বর মানেন, তাই কি? কণ্ঠ ঈশ্বর যিনি দিয়েছেন, কণ্ঠটা তিনি তো ঈশ্বরই দিয়েছেন। ঠিক। ওই সব মিলিয়ে আর সব মিলিয়ে। দিদি, খুব একটা দারুণ আড্ডা দিলাম আপনার সঙ্গে। মানে এই কি। বাইরে বৃষ্টি, সেই সঙ্গে
সেই বৃষ্টি কন্যার সঙ্গেই বসে আছি। বৃষ্টি কন্যা, এই একদমই তাই। অ্যাডজেক্টিভটা আগে পাইনি। সেই বৃষ্টি কন্যার সঙ্গেই বসে আছি, কারণ ওই আর কি, যে যখনই এই মরশুমটা আসে ওই গানটা সবার প্লে লিস্টে বাজতে থাকে, হুম। গাড়িতে যেতে যেতে, হেডফোনে, সব আমার সময়। সঙ্গে বৃষ্টির গানের সত্যি একটা অ্যাসোসিয়েশন আছে, অনেক গান আছে আমার ঠিক। বৃষ্টির। দিদি একটা শোনান না প্লিজ। বৃষ্টির গান মানে একটা রূপঙ্করের কম্পোজিশন আছে খুব ভালো। বৃষ্টির ফোঁটা ফোঁটা জলে চুপি চুপি কে গল্প বলে, বৃষ্টির ফোঁটা ফোঁটা জলে চুপি চুপি কে গল্প বলে, মন দিয়ে ঝিরি ঝিরি শোন, বৃষ্টির বুঝি আছে মন, মন দিলে মন বৃষ্টি বন্ধ কখন। এই একটা গান আছে, অনেক বৃষ্টির গান আছে। আমার সঙ্গে এসেই যায়। আমার একটা তো প্রথমে ছিল যে প্রত্যেকটা অ্যালবামে একটা করে আমার বৃষ্টির গান চলেই আসতো, কেন জানি না। তো সেই জন্য ওটার সাথে আমার একটা অ্যাসোসিয়েশন আছে। সবসময় আছে। হুম। দিদি আরো একটা গান আমি ভেবেই এসেছিলাম যে আপনার কাছে শুনতে একটু বায়না করব, সেটা হচ্ছে যেভাবে তুমি আকাশ দেখো। যেভাবে তুমি সকাল দেখো। সকাল দেখো। নচিতার কম্পোজিশন। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেক ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন আপনি। নিশ্চয়ই, সবাই ভালো থাকুক, এটাই আমাদের চাওয়া। দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।